স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। কথা ছিল ৪৮ ঘন্টায় সমাধান হবে, অথচ গড়িয়েছে ১৪ বছর। কুলকিনারা হয়নি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুর রুনি হত্যা মামলার। জানা যায়নি কেন এবং কারা এই নৃশংস হত্যার সাথে জড়িত। ১৪ বছরে এই হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়েছে ১১৫ বার। এ সময়ের মধ্যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বা তদন্তকারী সংস্থাই বদলায়নি, এসেছে নতুন সরকারও। আশায় বুক বেঁধেছে নিহত দম্পতির পরিবার। এবার অন্তত রহস্যটুকু উন্মোচন করুক এই সরকার। রাজীব ঘোষের রিপোর্ট। রাজধানীর রাজাবাজারের এই বাড়ি থেকেই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে। এরপর জল গড়িয়েছে অনেক দূর। ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ৪৮ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। পরে প্রণিধানযোগ্য অগ্রগতির কথা জানিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধান। তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের আমরা একেবারে সম্পূর্ণভাবে ভালো খবর দিতে পারবো। কিন্তু তার সবই ফিকে হয়। পুলিশের ব্যর্থতায় মামলার তদন্ত পায় মহানগর গোয়েন্দা পুলিশ। তারাও নিজেদের ব্যর্থতা স্বীকার করলে আদালতের নির্দেশে মামলা যায় র্যাবের হাতে। তদন্ত শুরুর পর র্যাবের প্রথম চমক ছিল ডিএনএ পরীক্ষার ঘোষণা। সে লক্ষ্যে কবর থেকেও উত্তোলন করা হয় এই দম্পতির মরদেহ। নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে। সবসময়ই আলোচনা সমালোচনার কেন্দ্রে থেকেছে এই মামলা। খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন রুনি সাগরের সহকর্মীরা। সবারই জিজ্ঞাসা, কতদূর এগুলো তদন্ত। ডাক্তার নিতাই চন্দ্রের হত্যাকারী পেশাদার ৫ খুনি, বাড়ির ২ দারোয়ান সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলেও শেষ পর্যন্ত জানা যায়নি খুনের রহস্য। তারা অন্য কোনো প্রভাব দ্বারা প্রভাবিত কিনা এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে যেরকম সাধারণ মানুষের মধ্যে আলোচনা হবে এবং হচ্ছে, বিচার কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের সদিচ্ছা এবং সক্ষমতার বিষয়টিও কিন্তু নানাভাবে সেটি আলোচনা সমালোচনার সৃষ্টি করবে। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্ত র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। মামলাটি এখন পিবিআই এর হাতে। এই মামলার তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যেই কয়েকজন সাংবাদিক নেতা, সাগর রুনির সহকর্মী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। যে সীমাবদ্ধতার জায়গায় হলো এই ১৩ বছরে নিশ্চয়ই যারা খুনিদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে তারা আলামতগুলো নষ্ট করে, দক্ষতার সাথে নষ্ট করে ফেলেছে। চৌকস বাহিনী পর্যন্ত আত্মসমর্পণ করে যে আমরা এটা উদ্ঘাটন করতে পারলাম না। এখানেই কিন্তু সন্দেহের বীজটা কিন্তু এখানেই, যে কেন তারা পারছে না, কেন, কোথায় আটকে ছিল তারা। নিহত সাগর রুনি দম্পতির ছোট্ট মেঘ এখন এ লেভেলের গণ্ডি পেরিয়েছে। বাবা মায়ের স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও দেখভাল করছে মেঘ। আশা করেন অন্তত এবার আন্তরিক হবেন সরকার। মা বাবা থাকলে হচ্ছে একটু আলাদাভাবে আদর পেতাম। যে সময় অ্যাচিভমেন্ট পাই কয়েক কিছু, তখন আর কি মিস করি। কেন থাকলে হচ্ছে বা ওদের সাথে শেয়ার করতে পারতাম, ওদের ফিলিংসে দেখতে পারতাম, এগুলো আর কি। বাবা মা হারানোর পর থেকে মামা নওশের রোমানের সাথে থাকেন মেঘ। রোমান বলেন, কারা এই হত্যার সাথে জড়িত ছিল তা জানা দরকার। অনেকবার আমাদের আশা ভেঙেছে, আমরা খুব সহজে আসলে আশাবাদী হওয়ার মতো অবস্থা যেতে পারি না। আমরা অপেক্ষা করব তো এই যারা তদন্ত করছেন তারা কি রিপোর্ট দেন, ৬ মাসে তারা কতটুকু অগ্রগতি করতে পারেন। আমরা এই সরকারের কাছে এটা চাইব, অন্তত বিচার বিশ্লেষণের পরের বিষয়ে যেন কারা জড়িত সেটা যেন অন্তত আমরা জানতে পারি। সাংবাদিক নেতৃত্ব, অপরাধ বিশেষজ্ঞ এবং নিহত দম্পতির পরিবারের বিশ্বাস আর কালক্ষেপণ নয়, এবার অন্তত প্রকৃত রহস্য উন্মোচন হবে আলোচিত এই হত্যাকাণ্ডের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে সরকারের বক্তব্য আসবে বলেও আশা করে বিএনপি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দল এবং অন্যান্য সংশ্লিষ্টদের চাওয়ার উপর নির্ভর করছে নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য তারিখ কি হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ।
পরে মির্জা ফখরুল জানান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার দল। দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন, দ্রব্যমূল্য মানুষের নাগালে আনা এবং দ্রুততম সময় নির্বাচনী রোডম্যাপও কথাও জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। দলের এমন অবস্থানের কথাও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। দেশে চলমান ঘটনায় দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। তবে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন ডিসেম্বরে নির্বাচন বিষয়ে বিএনপির দাবি নিয়ে সরকার আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর ইউনূস দুইটা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। অপারেশন ডেভিল হান্টে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও জানান প্রেস সচিব। আমি এই বিষয়টা আমরা জেনেছি। এবং আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু হাইকোর্টই নয়, আপিল বিভাগের আদেশকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এমনই একজন ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হাজি ইয়াকুব। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের 2 দফা মামলায় হেরে আদেশ প্রতিপালনে কেবল গড়িমসিই করেননি, পাল্টা দেশের সর্বোচ্চ আদালতের রায়কে তোয়াক্কা না করার নজির স্থাপন করেছেন বলে অভিযোগ আইনজীবীর। বিষয়টি নজরে এনে অবাধ্য ওই ব্যক্তিকে 21শে এপ্রিল হাজির করতে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এর ফলে হাসি ফুটেছে হাত হারানো শিশু নাহিদের মুখে। আরিফ চৌধুরী পলাশের ছবিতে হার না মানা এক কিশোরের গল্প জানাচ্ছেন মিজান আহমেদ। এ বুকচাপা কান্না যেন অক্ষমতার বহিঃপ্রকাশ। এ হাহাকার এক হাত হারানো শিশু নাহিদের। কান্নাজড়িত কণ্ঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইশিধা গ্রামের কিশোরটি জানায় তার দুর্ভাগ্যের কথা। 2020 সালের 28 সেপ্টেম্বর নিয়োগের মৌখিক চুক্তিভঙ্গ করে ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লেদের কাজে যুক্ত হতে বাধ্য করা হয় 10 বছরের নাহিদকে। মালিক এসে বলতেছে যে ওয়ার্কশপের ভিতরে কাজ কর। পরে বলছি যে না আমি কাজ করব না, আমি আমার আব্বা আমার এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাতুর দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়া যখন মেশিনে কাজ করতে যাই তখন আমার মেশিনে হাত টেনে নিয়ে যায়। যে হাত দিয়ে একসময় নাহিদ পড়ালেখার জন্য কলম ধরত, সেই হাত আজ শুধুই স্মৃতি। সে কষ্টের কথা বলতে গিয়ে গড়িয়ে পড়ে চোখের জল। চোখ যেখানে কথা বলে অনিশ্চিত গন্তব্যের। আমি ডান হাত দিয়ে লিখতে পারি না, কলম ধরতে পারি না, আমার খুবই কষ্ট হয় ডান হাত দিয়ে। যখন আমার সামনে আমার বন্ধুরা 2 হাত দিয়ে খেলে, 2 হাত দিয়ে কত কিছু করে, তখন ওইগুলা দেখে আমার খুবই কষ্ট। নাহিদের এই দুর্ঘটনার পেছনের গল্পটাও করুন, যেখানে হারে না শুধুমাত্র বেঁচে থাকার সংগ্রামী জীবন। 2020-এ করোনার লকডাউনে সবকিছু যখন বন্ধ, তখন বাধ্য হয়ে কাজে পাঠানো হয় শিশু নাহিদকে। যেমনটি বলছিলেন পেশায় জুতোর কারিগর নাহিদের বাবা। আমি বাধ্য হয়ে আমার ছেলেটারে ওয়ার্কশপের অফিসে কাজে দিছে, আমাকে বলছে চা পানি আনাবে, আমি এই হিসাবে দিয়েছি মাসে 2,500 টাকা বেতন দেবে। আমি যদি জানতাম আমার ছেলের দিয়ে লেদের কাজ করাবে, অটো মেশিনের কাজ করাবে, ওয়ার্কশপের কাজ করাবে, আমি না খায় মরে গেলে গাও আমি আমার সন্তানটা কাজে দিতাম না। ছেলের চিকিৎসা ও ন্যায় বিচারের আশায় মায়ের গহনা থেকে শুরু করে বন্ধক রাখা হয় ভিটেমাটি থেকে সবই। আমার বিটা বাড়িটা বিক্রি কইরা বন্দুক দিয়া আমি আমার ছেলের চিকিৎসা এবং এ পর্যন্ত মামলার যাই খরচপাতি লাগে আমি দিয়ে গেছি, চলাইছি। সারা রাত কাজ করি আর দিন হইলে এই যে কোর্টে দৌড়াদৌড়ি করি, ছেলের পিছনে দৌড়াদৌড়ি করি। আমি বড় কষ্টে আছি। তবে দুর্ঘটনার পর ওয়ার্কশপের মালিক কোনো দায়িত্ব না নিলে হাইকোর্টে রিট করে নাহিদের বাবা। শুনানি শেষে নাহিদকে 30 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ইয়াকুব, কিন্তু আপিলেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। তাও মানতে নারাজ ওয়ার্কশপ মালিক। বিষয়টি নজরে আসে আদালতের। অবাধ্য ইয়াকুবকে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ ভ্রুক্ষেপ করে না, আপিল বিভাগের আদেশ ভ্রুক্ষেপ না করে এভাবেও বলেছে যে কোর্টে গেছো, কোর্ট তোমার টাকা দিবে, আমি টাকা দেব না। আদালতের আদেশ মানবে না, শাস্তির বাইরে থাকবে, তা তো হতে পারে না। আমরা এই সাবমিশনের পরে কোর্ট
সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছে। কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছে তার হাজিরটা নিশ্চিত করতে অ্যাপিল বিভাগে, যাতে সে 21 তারিখে হাজির থাকে। আইনজীবীদের মতে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের উপর জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বজায় রাখতে প্রয়োজনে কঠোর হতে হয় সুপ্রিম কোর্টকে। শুধু হাইকোর্ট নয়, আপিল বিভাগের সিদ্ধান্তের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেনি মামলার আসামি। যদিও বলা হয় 18 কোটি মানুষের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসার জায়গাটি এই সুপ্রিম কোর্ট, আর তাই আদালতের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আলোচিত এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে কঠোর একটি সাজা দেওয়ার প্রত্যাশা করেছে বিচারপ্রার্থীরা, যাতে ভবিষ্যতে কেউ আর আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দুঃসাহস না করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফরিদপুরে জাকের পার্টি মহা ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর উপজেলার 22 রশির জুট মিলে এই ইসলামী জলসার আয়োজন করা হয়। 4 দিনের এই সম্মেলন শেষ হবে রওজা শরীফ জিয়ারত ও আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে। এতে দেশ বিশ্বের মুসলিম উম্মাহ ও জাকের পার্টির সকল কর্মীর শান্তি কামনা করা হবে। এদিকে এবার বিভিন্ন জেলা থেকে লাখ লাখ জাকের পার্টির নেতাকর্মী সমাবেত হয়। আগামী শনিবার দুপুরের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি না দিলে তার পরিণতি হবে ভয়াবহ। বাতিল করা হবে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি, আর ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না। নতুন করে হুঙ্কার ছুড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প এসব হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর শর্ত না মানলে পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলবেন বলেও জানান ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবেন কিনা। এ প্রশ্নে তিনি বলেন, ফিলিস্তিনিরা গাজায় ফেরার অধিকার পাবেন না, আর তারা আরও ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার কথা কয়েকদিন ধরেই বলছেন ট্রাম্প, আর এই পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। স্থানীয় সময় সোমবার মিশর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে বৈঠক করেন। বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানায় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন ডিবিসি।